কারো দয়ায় ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ, বলছেন নানক। এদিকে নির্বাচনের 4 মাস পর অভিনন্দন বার্তা এলো অস্ট্রেলিয়া থেকে। জানাবো বিএনপিতে ভারত বিরোধীদের সাথে যুক্ত হচ্ছে মার্কিন বিরোধিতাও। ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করেছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো দুবাইয়ে বাড়ি ফ্ল্যাটের মালিক 532 বাংলাদেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারো দয়ায় ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ, বলছেন নানক। বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন কারো দয়ায় ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন কারো দয়ায় ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ 70-এর নির্বাচনে পাকিস্তানি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। জেনারেল আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করে জনতার জয়ের মধ্য দিয়ে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ জেনারেল জিয়ার বিরুদ্ধে লড়াই করেছে, এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন লড়াই করেছে। তিনি আরো বলেন, হাজার হাজার সামরিক অফিসারকে আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনারা ক্ষমতায় থাকাকালীন গঙ্গার পানি চুক্তির সমাধান করেননি। শেখ হাসিনার নেতৃত্বে 44,000 কিউসেক পানি অর্জন করেছে। বঙ্গবন্ধু রক্ত যা ধমনীতে আছে, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার স্বার্থ রক্ষার ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো আঁতাত করে না। বিএনপির লজ্জা নেই, এমন মন্তব্য করে তিনি আরো বলেন, ওরা বেহায়া, ওদের লজ্জা নেই। মির্জা ফখরুল, আপনারা যা বলবেন বুঝে শুনে বলবেন, ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। নির্বাচনের 4 মাস পর অভিনন্দন বার্তা এলো অস্ট্রেলিয়া থেকে। প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানিজ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 4 মাসের বেশি সময় পর সরকার প্রধানকে অভিনন্দন জানান অস্ট্রেলিয়া। সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গত সোমবার ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। চিঠিটি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে। অভিনন্দন বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। অ্যান্থনি এলবানিজ বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার মাধ্যমে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে চাই। বিএনপিতে ভারত বিরোধীদের সাথে যুক্ত হচ্ছে মার্কিন বিরোধিতাও। বিএনপি 7 জানুয়ারি নির্বাচনের পর আবার ভারত বিরোধী অবস্থানে চলে গেছে। প্রথমে তারা ব্যক্তিগতভাবে, এখন প্রকাশ্যে দলগতভাবে ভারত বিরোধিতার নীতি গ্রহণ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন ভারতের সমালোচনা করেছেন, ভারতের বিভিন্ন নীতির বিপক্ষে বক্তব্য রাখছেন। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দলগত সিদ্ধান্ত অনুযায়ী দলের মহাসচিব ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছেন, তবে ভারত বিরোধী অবস্থান করেই দলটি ক্ষান্ত হয়নি। দলের ভেতরে এখন মার্কিন বিরোধী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি এবং কৌশলে সমালোচনা করার কৌশলও বিএনপি গ্রহণ করেছে। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেছেন, তারা দলগতভাবে এখন মার্কিন বিরোধিতা করবেন না। বিএনপির কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনা করবেন, মার্কিন নীতির বিরুদ্ধে বক্তব্য রাখবেন এবং এই সমস্ত বক্তব্য দিয়ে জনমত যাচাইয়ের চেষ্টা করবেন। উল্লেখ্য, 7 জানুয়ারি নির্বাচন নিয়ে বিএনপির যে অভ্যন্তরীণ মূল্যায়ন, তাতে তারা বলছে ভারতের কারণেই প্রভাবিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের ব্যাপারে নীরব অবস্থান গ্রহণ করেছিল। তবে বিএনপির কোনো নেতার দাবি যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরোধিতার নামে এক ধরনের অভিনয় করেছে, বিএনপিকে বোকা বানিয়েছে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন, আওয়ামী লীগ জানে যে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে সেই নির্বাচনে তাদের পক্ষে জয়লাভ করা কঠিন হবে, আর এই কারণে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে সরে থাকে, এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র অভিনয় করছে। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা এবং সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাওলা রনি সরাসরিভাবে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন যে পিটার ডি হাস ভারতের এজেন্ট হয়ে বিএনপির সাথে অভিনয় করেছেন। তার অভিনয় এত ভালো ছিল যে বিএনপি নেতারা নাকি সেটা বুঝতে পারেনি, তাই এই বক্তব্যের বিরুদ্ধে বিএনপি থেকে কোনো প্রতিবাদ করা হয়নি। বিএনপির আরেকজন নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ডোনাল্ড নুর বাংলাদেশ সফর নিয়ে কোনো কিছু যায় আসে না। বিএনপি একদা চীনপন্থী নেতা নজরুল ইসলাম খান ও ডোনাল্ড নুর বাংলাদেশ সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন। বিএনপি নীতি নির্ধারক মহল মনে করছে, নির্বাচনের আগে বিশেষ করে 28 অক্টোবরের
পর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একাট্টা হয়ে যায়। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িয়ে রয়েছে, আর এই স্বার্থের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মতো সবকিছু করছে। এবারে ডোনাল্ডুর সফর সেই ইঙ্গিত দেয় বলেও বিএনপি নেতারা স্বীকার করেছেন। প্রশ্ন উঠেছে যে এই বিশ্বায়নের যুগে বিএনপি যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি প্রভাবশালী দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে এই দলটি কিভাবে অস্তিত্ব রক্ষা করবে। বিএনপি নেতারা বলছেন, যারা বাংলাদেশের শক্তিতে বিশ্বাসী, বাংলাদেশের জাতীয়তাবাদীতে বিশ্বাসী। তবে বিএনপির একাধিক নেতা বলছেন যে বিএনপি নেতাদের এই ভারত বিরোধী এবং মার্কিন বিরোধী অবস্থানের সঙ্গে দলের অনেক নেতাই একমত নন। বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান মনে করেন যে ভারতের সঙ্গে প্রকাশ্য বিরোধিতা জড়ানো দলের জন্য ক্ষতিকর হবে। তবে ডক্টর মঈন খান যে এখন দলের ভেতর যারা ভারত বিরোধী তারাই ক্রমশ শক্তিশালী হয়ে উঠছেন। ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছে বিএনপি। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, গত নির্বাচন নিয়ে বিএনপি চক্রান্ত ভেস্তে যাওয়ার পর তারা আন্তর্জাতিক ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি হত্যা বন্ধে কোনো প্রতিবাদ না করে বিএনপি জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে। ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে, নেতা নিহাহুদ দোসরে পরিণত হয়েছে, ইসরায়েলের এজেন্টের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। তিনি বলেন, পুরো পৃথিবী গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে সোচ্চার হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি ও জামায়াত যারা ধর্ম নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করে, এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তারা একটা শব্দ উচ্চারণ করেনি, কারণ কেউ অসন্তুষ্ট হতে পারে। ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে নিশ্চুপ থাকা ইসলামী দলগুলোরও সমালোচনা করেন মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, আমাদের দেশে কিছু ইসলামী দল আছে, তারা কারণে অকারণে বায়তুল মুকাররমে দাঁড়িয়ে যায়। এখন আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আপনারা কোথায়? এখন নির্বাচনের আগে সরকার নামানোর জন্য বায়তুল মুকাররমের সামনে এসে আন্দোলন করেন। ফিলিস্তিনি ভাইদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে তো একটা বড় মিছিল করতে দেখলাম না আপনাদের। তিনি বলেন, এরা আসলে ইসলাম প্রেমী নয়, এরা হলো মুখোশধারী ধর্ম ব্যবসায়ী, এদের মুখোশ উন্মোচন করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী হাসান বলেন, সরকারের সমালোচনাকারী নাম সর্বস্ব রাজনৈতিক দলের নেতাদের অনেকেই দলের চেয়ে ব্যক্তি বড়, শরীরের চেয়ে গাল বড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখি সরকারের বিরুদ্ধে বড় বড় ভাষণ দেয়, বিষোদ্গার করে, কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে তো তাদের কথা বলতে শুনলাম না। এরা কোথায়? এরা কোথায় লুকিয়ে আছে? ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও মানুষের অবস্থান সবসময় ফিলিস্তিনিদের পক্ষে, আমাদের নীতি ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে। দুবাইয়ে বাড়ি ফ্ল্যাটের মালিক 532 বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের শতভাগ প্রস্তুত আবাসন সম্পদ কিনেছেন বা অপ্রস্তুত আবাসন সম্পদ কিনতে মনস্থ করেছেন এমন বাংলাদেশের সংখ্যা 2022 সালে ছিল 394 জন। 2022 সালে তারা মোট 22 কোটি 53 লাখ ডলার সম্পদ কিনেছেন। সেবার বাংলাদেশিরা মোট 641টি সম্পদ কিনেছিলেন। বিভিন্ন তথ্য ব্যবহার করে ওই প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরি তাদের ধারণার ভিত্তিতে জানিয়েছে 2022 সালে সর্বমোট এই সংখ্যা হতে পারে 532 জন। প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে বাংলাদেশিরা দুবাই শহরে প্রস্তুত অপ্রস্তুত সম্পদ কিনেছেন এমন বাংলাদেশের সংখ্যা ছিল 405 জন এবং তাদের কেনা সম্পদের মূল্য ছিল 21 কোটি 12 লাখ ডলার। ওই বছর বাংলাদেশিরা মোট 657টি সম্পদ কিনেছিলেন। ইউরোপীয় ইউনিয়ন ট্যাক্স অবজারভেটরি তাদের প্রতিবেদনে বিভিন্ন শ্রেণীতে এসব তথ্য প্রকাশ করেছেন। ফাঁস হওয়া সম্পদ কেনার ঘটনার সঙ্গে ট্যাক্স অবজারভেটরি নিজেদের আনুমানিক হিসাবও দিয়েছে। সেখানে ফাঁস হওয়ার ঘটনার সঙ্গে ফাঁস না হওয়া ঘটনা আমলে নেওয়া হয়েছে, তবে কারা এসব সম্পদ কিনেছেন সেই তথ্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনে আরো বলা হয়েছে 2022 সালে যে 532 জন বাংলাদেশে আবাসন কিনেছেন তাদের কেনা সম্পদের অর্থে মূল্য ছিল 37 কোটি 74 লাখ ডলার। 2020 সালে যে সংখ্যাটা ছিল 562 জন, অর্থের মূল্য ছিল 37 কোটি 53 লাখ ডলার। অর্থাৎ দেখা যাচ্ছে 2022 সালে বাংলাদেশি নাগরিকদের সম্পদ কেনার হার কমলেও তার অর্থের মূল্য বেড়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।